যেভাবে ঘটনা লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে ধূপধাপ শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়ে বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বলল, তাই চলে এলাম। অরণ্য দাদু আসলে পটাইয়ার দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকুরি জীবনে ঘুরেছে অনেক জায়গায়। মাস চারেক পরপর আসেন পটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছাতেই না পৌঁছাতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেল। বাড়ির সামনের বারান্দাটায় ইতিমধ্যে বাকিরা এসে উপস্থিত হয়েছে। স্বজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথে কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর কি খবর সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাবা, বেশ। তারপর স্বজনে তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনো গুলোই জাবর কাটছিস? স্বজনে চিপস চিবোতে চিবোতে বলল, আমি কি গরু নাকি যে জাবর কাটবো? পটাই এই সময় পিছন থেকে কিছু একটা করে স্বজনকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে আজ তোদের একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ড এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গিয়েছিল। তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার, আপনার ফোন এসেছে, বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী একজন মানুষ। কাজে একটু গাফলতি দেখলে ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি করে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, চর মারফত খবর এসেছে তারা আজ তেঁতুল বাকির চরে থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেফতার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজে বাজ পড়ল কোথাও, আর পটাইদের সিএফএল লাইটটা টপ করে নেমে গেল। লোডশেডিং। মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদুও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর ফোন পাওয়া মাত্রই আমি দুজন ফরেস্ট গার্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দিনী নদীতে পড়ল। এ সময় নদীতে বেশ ভালো জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের উপর। এরকমভাবে প্রায় মিনিট 20 চলার পর অপেক্ষাকৃত সরু একটা খালে ঢুকলাম আমরা। এটাই কুমিরমারির খাল। তেঁতুল বাকির চর এর শেষেই। এই তেঁতুল বাকির চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ করে উড়ছে এই বাদা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে জানিস তো, ওখানে মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে বলতে কি, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙ্গা চোরা কুটি বাড়ি আছে, বেশিরভাগ হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুল বাকির চরেও একটা আছে, চোরা শিকারীদের সেখানে পাওয়া যেতে পারে। এই আশায় আমরা সেটার দিকে এগোলাম। চারিপাশে বুনো হেতাল, গড়ান ও ঝোপঝাড়ের ভিতরেই সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো বালাই নেই। আমি খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভিতরে ঢুকলাম।
কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারি কেন, কয়েকটা ইঁদুর চামচিকা ছাড়া আর কিছুই নেই। আমরা এটা দেখে বেশ দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগে থেকে খবর পেয়ে গেল? যাকে এত দূর যেহেতু এসেছি তাহলে অপেক্ষা করেই যাই। তিনজন মিলে একটা ঘরে ঘাপটি মেরে বসলাম। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক, আরেকজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায়, তারপর সে ফরেস্টে চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাহিরের গাছপালার ভিতর থেকে নানা পোকা মাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল, তা শুনতে পেলাম। টর্চ জ্বালিয়ে ঘড়িটা দেখলাম একবার, দেখি 8টা বাজে। এই বলে দাদু একটু থেমে গেলেন কিছুটা, আর তখন সবাই ঘন হয়ে বসেছি আমরা। ভেজা ঠান্ডা হাওয়া দেয়ালগিরির আলোটাকে একটু কাঁপন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা মরি লজেন্স মুখে দিয়ে আবার শুরু করলেন। আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উকি মেরে বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরে খালের জলের ছলৎ ছলৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর, যেন কেউ হাহাকার করে ডেকে যাচ্ছে। বাবা, এই তো আমি, তোমার গদাই, আমার কাছে এসো বাবা। যেন আমাদের আশেপাশের হেতাল গড়ানের ঝোপের ভিতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কানে ঠেলে পৌঁছে দিচ্ছে, যেন সেটাতে সাড়া না দিয়ে একদমই উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো, তারপরেই দাঁড়া গদাই, আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও বলল, সর্বনাশ স্যার, শিগগিরই আসুন, এই বলে সেও বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে যেন ওই অশরীরী কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের দিকে পৌঁছে দিচ্ছে। বাবা, এই তো আমি, আমার কাছে এসো, এসো। বিকাশের পেছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞাসা করলাম, এই গদাই কিরে? আর আর বিকাশ ওরকম করে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশদার ছেলে, ওকে বড় মামু নিয়ে গিয়েছিল গত বছর। বেগুভূত স্যার, বেগুভূত, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশদারে বাঁচান যাইব না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুঠির বাড়ির পিছন দিকটায়। সেদিকে জঙ্গল বেশ গভীর। সেই জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগে ইসমাইল দৌড়ে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে যখন জিজ্ঞাসা করতে যাব, সেই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গল শুরু। জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো অন্ধকার দিয়ে ভরা। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটি সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু আরও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সে মূর্তিটিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছে। সেই সুযোগে বিকাশ তাকে ঘুষি দিয়ে ছিটকে ফেলে উঠে দাঁড়ালো। আমি তখন আর নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন আমার নিজের পা নয়। আমার ইচ্ছাতে এ কিছুতেই নড়বে না। বিকাশ আর হাতখানেকের মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছাতে। এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল। আমরা পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল, আর আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমরা সবাই তখন একে অন্যের গা ঘষে বসেছি পুরো। দাদু থেমে যেতেই বলল, সবাই, তারপর তারপর কি হলো? তারপর জ্ঞান ফিরল। দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছুই নেই, আর ঝিঝি ও পোকামাকড়ের ডাক আওয়াজ শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজেছিলাম, কিন্তু পেলাম না। তারপর ফিরে এলাম। এ পর্যন্ত বলে দাদু চুপ করলেন। পটাই জিজ্ঞেস করলো,
দাদু, বাঘটা ওখানে ছিল, তোমরা ওটা টের পাও নাই? দাদু একটু হেসে বললেন, তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ বললে তো। সেই বাঘটার মৃতদেহতে আমি দেখেছিলাম বাঘটার লেজ ছিল না, হয়তো কোনো লড়াই বা চোর শিকারীরাই কেটে নিয়েছিল। তারপর একটু চুপ করে থেকে দাদু বললেন, যেই বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গিয়েছিল সেই বাঘটারও লেজ ছিল না। দাদুর কথা শেষ না হতে হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল, আর কোথা থেকে জানি এক ধমকা হওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটাকে। যাই হোক, এই তো ছিল আজকের ঘটনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম হরর স্টোরি পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ রূপক আহমেদ, সাইনিং আউট।